ডেয়ার টু লাভ মি একটি অনগোয়িং সাউথ কোরিয়ান টিভি সিরিজ, যেটা একটা ওয়েবটুনের ওপর বেস্ড করে নির্মাণ করা হয়েছে, যার IMDb রেটিং 7.6 আউট অফ 10 এবং মাই ড্রামা লিস্ট 7.6 আউট অফ 60% গুগল ইউজার ড্রামাটিকে অনেক বেশি পছন্দ করেছে। এবং এই ড্রামার মেইন ক্যাস্ট হচ্ছে মায়াং সো এবং লি ইয়ো ইয়ং। ড্রামাটির মেইন লিড শিন ইয়ো, যে কিনা প্রাচীন সংস্কৃতি সম্পন্ন একজন পণ্ডিত ব্যক্তি এবং সাথে সে খুবই দয়ালু একজন ব্যক্তি। এবং ফিমেল লিড যার নাম হংডো, সে কিনা তার অগোছালো লাইফ নিয়ে খুবই বেশি বিরক্ত। এই দুজনের ভালোবাসা কিভাবে হয় তা জানতে হলে অবশ্যই প্রথম এপিসোড দেখতে হবে। তো একটি ইন্ট্রো দিয়ে এপিসোডটি শুরু করা যাক। এপিসোডটি শুরু হয় হংডোকে দেখিয়ে, যেখানে সে শিনিওকে বলছিল, আমি জানি না তুমি এটা কিভাবে নিবে, কিন্তু আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। এবং শিনিওকে দেখানো হয় যে খুব একটি ক্লাম ফেস নিয়ে বলতে থাকে যে আমি ঠিক আছি। এবং হংডোকে দেখানো হয় যে বলতে থাকে, তুমি আমার সাথে কেন এক টেবিলে বসনি, তুমি আমার সাথে কেন মুখোমুখি কথা বলছো না। তখন হংডোকে দেখানো হয় এবং শিনিওকে দেখানো হয় যারা সাইডে পাশাপাশি দুটি টেবিলে বসে একে অপরের সাথে কথা বলছে। এবং হংডোকে দেখানো হয় যে শিনিওকে কনভিন্স করতে থাকে এবং বলতে থাকে, আরে তুমি জানো এটা এখন 21st সেঞ্চুরি, তুমি আমার প্রপোজালে কেন রাজি হচ্ছ না, আমি তোমাকে আমার হাজবেন্ড হিসেবে পেতে চাই। এবং আমাদের শিনোকে দেখানো হয় যে ডাইরেক্ট মানা করে দেয় এবং বলে আমি ঠিক আছি। এবং হংডোকে দেখানো হয় যে জোরে জোরে চিল্লাতে থাকে এবং বলতে থাকে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কিন্তু আমাদেরকে শিনোকেও দেখানো হয় যে বলতে থাকে আমি ঠিক আছি, আমি ঠিক আছি। দেখানো হয় যে খুব বিরক্তিকর ফেস নিয়ে বলতে থাকে, তুমি আমাকে কেন তোমাকে ভালোবাসতে দিচ্ছ না। শিনিওকে দেখানো হয় যে হংডোকে বলতে থাকে, আপনি আমার মাস্টার, আমি আপনাকে কি করে ভালোবাসতে পারি, আমি আপনাকে বলছি যে আমি এতে ঠিক আছি। এবং হংডোকে দেখানো হয় যে অনেক জোরে চেঁচিয়ে বলতে থাকে যে ইয়নবুক, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এবং সে পড়ে যেতে যায় এবং ইয়নবুক স্কার্ফ টেনে ধরে এবং তাকে কাছে নিয়ে আসে। এবং হংডোকে দেখানো হয় যে ইয়নবুককে ধরে এবং বলতে থাকে যে প্লিজ তুমি আমাকে ভালোবাসো প্লিজ। এবং আমরা জানতে পারি ইয়নবুক হংডোর পিউপিল, মানে তার স্টুডেন্ট। এবং পরবর্তীতে আমাদেরকে একটি স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে পুরাতন ঐতিহাসিক কিছু অ্যাসেস অকশনে তোলা হচ্ছিল, মানে নিলামে তোলা হচ্ছিল। যেখানে লোকটি উপস্থাপনা করছিল, মানে এই অনুষ্ঠানটি যে পরিচালনা করছিল, সে একজনের দিকে তাকায় এবং সেই লোকটি তাকে হাত দিয়ে ইশারা করলে সে একটি পুরাতন ঐতিহাসিক অনেক দামি একটি চিত্র দেখায়, যার অকশনে দাম ওঠে 2 বিলিয়ন। এবং সে এই 2 বিলিয়ন টাকার চিত্র বেচতেই যাবে, তখন হঠাৎ করে সেখানে একজন মিস্টিরিয়াস পার্সন চলে আসে এবং সে এসে সেখানে থাকা পাহারাদারকে ধরে আছাড় মেরে তাদের সাথে ফাইট করে। এবং ফাইটের এক পর্যায়ে আমরা দেখতে পাই যে সেই মিস্টিরিয়াস পার্সন সেই অকশন যেখানে অনুষ্ঠিত হয়েছিল তার গেট শিকল দিয়ে লক করে দেয় এবং সেখানের বিদ্যুৎ বন্ধ করে দেয়। এবং আমাদের থাকা সেখানে লোকজন সেখানে চলে আসে এবং দেখে যে সেখানে একটি লোক আছে এবং লোকটি ওদেরকে বলছে তোমরা তোমাদের গুনাহ কবুল করে নাও। এবং লোকগুলো তাকে বলছে যে তুমি কি জোকার নাকি, হ্যাঁ তুমি এখানে কি করতে এসেছো। তখন সে বলে যে দাঁড়াও আমি তোমাদেরকে ম্যানার্স শেখাচ্ছি। এবং আমরা দেখতে পারি লোকটি আর কেউ না, আমাদের শিন ইয়নবুক। আমরা জানতে পারি এখানে যে ঐতিহাসিক অ্যাসেটগুলো বিক্রি করা হচ্ছিল সেগুলো চোরাইভাবে বা ব্ল্যাকে বিক্রি করা হচ্ছিল, যার কারণে ইয়নবুক এখানে চলে আসে এবং তাদের সাথে অনেক তুমুল আকারের একটি ফাইট করে এবং তাদেরকে এক পর্যায়ে পুলিশের হাতে ধরিয়ে দেয়। এবং তখন সেখানে থাকা উপস্থাপক পুলিশকে জিজ্ঞাসা করে যে ভিতরে থাকা গুন্ডাটা কি। পুলিশ অফিসার তাকে বলতে থাকে সে সিওসং ভিলেজ থেকে এসেছে তোমার মতো চোরকে ধরার জন্য। এবং সিন শিফট হয়ে আমাদেরকে সিওসং ভিলেজ দেখানো হয় এবং আমাদেরকে বলা হয় সিওসং কোরিয়ার একটি অনেক বড় খ্যাত ভিলেজ, যেখানে বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা এখানে আসে এবং এখানে খুব এনজয় করে। এবং এটি মোস্ট ভিজিটেড জায়গা যেখানে প্রচুর ভিজিটররা আসে। এবং আমাদেরকে দেখানো হয় শিয়ন ইয়নবুক এই ভিলেজের যে হেড তার নাতি। এবং আমাদেরকে দেখানো হয় শিয়ন ইয়নবুকের দাদার কাছে একজন ভিজিটর আসে এবং যে বলতে থাকে ইয়ং মাস্টার আপনি আমাদের দেশের জন্য অনেক করেছেন এবং আমরা এই যে চোর আমাদের পুরাতন ঐতিহাসিক জিনিস চুরি করছে এদেরকে ধরতেই হবে, আপনি যেভাবে আমাদের সাহায্য করেছেন সেভাবে সাহায্য করবেন এবং এর সাথে আমাদের একটি লিগ্যাল অ্যাকশন নিতে সাহায্য করবেন। এরপর আমাদের শিয়ন ইয়নবুককে দেখানো হয় যে অকশনে গিয়েছিল, সেখানে যে পেন্টিংটি তারা 2 মিলিয়ন ওনে সেল
সেল করছিল সেটা সম্পূর্ণ ফেক, এবং তারা অরিজিনাল পেন্টিং নিয়ে কোথাও একটা চলে গিয়েছিল। এটা সিউল শহরের অপোজিটে পেনইয়ন টেক নামক একটি শহরে, এবং এটা শিন ইয়ন বুক তার দাদাকে জানালে তার দাদা খুবই বেশি ভীত হয়ে পড়ে এবং শিন ইয়ন বুককে সেই পুলিশ অফিসারের সাথে এই কেসটি সলভ করার জন্য সিউলে পাঠিয়ে দেয়। এবং তার দাদা বলে এটি আমাদের একটি ঐতিহাসিক হেরিটেজ, মানে মূলধন বা গুপ্তধন, এটিকে যে করেই হোক আমাদের রক্ষা করতে হবে। এবং শিন ইয়নের সাথে একজন মেয়েকে দেখানো হয় যার নাম ইয়োনা। সে শিন ইয়নের বডিগার্ড হিসেবে তার সাথে সিউলে যাবে, এবং আমাদেরকে দেখানো হয় শিন ইয়নকে ছোটবেলা থেকে যে বড় করেছে তার কাছ থেকে সে বিদায় নিয়ে ইয়োনাকে সাথে করে নিয়ে সিউলের দিকে রওনা হয়। এবং অপোজিটে আমাদের হংডুকে দেখানো হয়, এবং আমরা জানতে পারি হংডুর স্বপ্ন সে অনেক বড় ডিজাইনার হবে, কিন্তু তার ফিনান্সিয়াল অবস্থা খারাপ হওয়ার কারণে সে একটি ডিজাইনার অফিসে স্লেভের কাজ, মানে চাকরি করে, বা ভলেন্টিয়ার বলতে পারেন, ভলেন্টিয়ারের কাজ করে। এবং তখনই সেখানে একজন মেয়েকে দেখানো হয় যে হংডুরই একজন ওয়ার্কার বা কলিগ, একসাথে তারা কাজ করে, সে সেখানে যায়। এবং আমাদের একটি ছেলেকে দেখানো হয় যে কিনা সেই মেয়েটির সাথে কথা বলছিল, এবং সেই ছেলেটি হঠাৎ করে হংডুকে নোটিস করে যে হংডু তার কাছে ব্যথা পেয়েছে, এবং হংডুকে সে একটি ব্যান্ডেজ প্যাচ দেয় এবং তাকে সাহায্য করে। এবং আমরা তাদের বিহেভিয়ার দেখে বুঝতে পারি যে তারা হয়তো একে অপরকে পছন্দ করে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এবং আমরা জানতে পারি ছেলেটির জন্মদিন, তাই হংডুকে দেখানো হয় যে ছেলেটির জন্য ছোট্ট একটি ড্রেস মেক করে এবং তাকে গিফট দিবে, এবং সে সেই ড্রেসটির ছবি তুলে অনলাইন প্ল্যাটফর্মে দিয়ে দেয়। এবং তার ভাই তাকে বলে যে এই ড্রেস কেউ পছন্দ করবে না। এবং আমরা জানতে পারি যে ছেলেটিকে আমরা দেখেছিলাম যাকে হংডু পছন্দ করে তার জন্মদিন। এবং আমরা কথায় কথায় জানতে পারি যে ছেলেটি ক্যামিলি ব্র্যান্ডের পোশাক আশাক খুব পছন্দ করে, কারণ এটি খুব এক্সপেন্সিভ। তাই হংডু মনে করতে থাকে যে তার বার্থডেতে সে কি গিফট দিবে, কিন্তু সে ছেলেটির সাথে গিয়ে কথা বলে এবং বলে যে আমি জানি আমি তোমাকে দামি কিছু দিতে পারতেছি না, তবে আমি চেষ্টা করব তুমি যেটা পছন্দ করো সেটা তোমাকে দেওয়ার। এবং তার সে তৈরি করা ছোট্ট ড্রেসটি সে তাকে দিয়ে দেয়। অপরদিকে আমাদের শিনিওকে দেখানো হয় যে রেল স্টেশনে বসে অপেক্ষা করছে, এবং হঠাৎ করে সে একটি মেয়েকে কান্নারত অবস্থায় দেখতে পায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। মেয়েটি জানায় যে তার ব্যাগ হারিয়ে গিয়েছে, তার বাবা মা অসুস্থ, যার কারণে সে টিকিট কিনতে পারছে না। এবং আমাদের শিনিয়ন বুককে দেখানো হয় যে তার টিকিটটি তাকে নিয়ে নেয় এবং বলে যে এরপরে যদি তুমি কাউকে কষ্ট পেতে দেখো বা দেখো যে কেউ বিপদে আছে তুমি তাকে সাহায্য করবে। ইয়োনা তাকে জানায় যে আপনি যে তাকে টিকিটটি দিয়ে দিলেন, এখন আমাদের সিউলে যেতে 1 ঘন্টা দেরি হবে। তখন শিনিয়ন বুক তার অ্যাসিস্ট্যান্ট ইয়োনাকে বলে যে তাহলে চলো আমরা কফি শপে গিয়ে কফি খাই। আমি শুনেছি বাহিরের ওয়ার্ল্ড, মানে যেহেতু শিনিও একটি প্রত্যন্ত থেকে এসেছে যেটা আধুনিক শহর থেকে পুরাতন কোরিয়ান সংস্কৃতি নিয়ে এখনও মেনে চলে, তাই সে বাহিরের ওয়ার্ল্ড সম্পর্কে বেশি একটা ধারণা জানে না। এবং সে তার অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে এগুলো সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি, তুমি দেখো এবং আমাকে দেখে শিখো যে কিভাবে অর্ডার করতে হয়। এবং সে অর্ডার করা মেশিনটি জোরে জোরে ধরতে থাকে এবং চেঁচিয়ে বলতে থাকে আমি আমেরিকানো চাই। এবং তখন আমাদেরকে দেখানো হয় ইয়োনা তার অর্ডারটি করে দেয়। শিনিয়ন বুক যেহেতু তার মাস্টার, তাই সে বলে যে যাক তুমি ভালো পারফরমেন্স করেছো। এরপর আমাদের পুলিশ অফিসারকে দেখানো হয় যে একটি স্থানে নিয়ে গিয়ে বলে যে এখানে হয়তো তুমি সেই স্ক্যামারগুলো বা ব্ল্যাকে যারা ছবিগুলো বিক্রি করেছিল তাদেরকে পাবে। তখন তারা লাইনে দাঁড়ায় ভিতরে প্রবেশ করার জন্য, এবং ভিতর থেকে লোক ইশারার মাধ্যমে শিনিওকে ডাক দেয়, এবং শিনিও ভাবে যে হয়তো বা তাকে ডাকছে। সে তার আইডি দেখায় এবং লোকটি জানায় আপনি এই ড্রেস আপে এখানে প্রবেশ করতে পারবেন না। তখন শিনিও তো তার উপর অনেক বেশি রেগে যায় এবং বলে যে আপনি এগুলো কি বলছেন, এগুলো খুব মার্জিত দেশ। এবং তখন সে ইয়োনাকে ডাক দেয় এবং সে দেখে যে ইয়োনা মডার্ন ড্রেস পরে তার সামনে হাজির হয়েছে। এবং ইয়োনা তাকে বলে যে আমি আমার মিশন কমপ্লিট করার জন্য অনেক কিছুই করতে পারি, তাই ইয়ং মাস্টার আপনি এখানে থাকেন, আমি ভিতরে গিয়ে চেক করে আসছি যে ভিতরে আসলে কি চলছে, আপনি আমার জন্য অপেক্ষা করবেন। এবং ইয়ন বুক তো অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যায়। অপরদিকে আমাদের সেই ছেলেটির সাথে হংডুকে দেখানো হয় যেখানে হংডু তাকে ক্যামিলিও ব্র্যান্ডের একটি টি শার্ট গিফট করে যেটা খুবই এক্সপেন্সিভ ছিল। তখন তার বয়ফ্রেন্ড তাকে জানায় যে আজকে আমার বাবা মার সাথে একটি ডিনারে যেতে হবে, তাই আমি তোমাকে
সময় দিতে পারবো না, আমি তোমাকে পরে ফোন করব। হংডু তাকে বলে যে যেহেতু তোমার আজকে জন্মদিন তাই তোমাকে ছাড় দিলাম। তাই সে তার ভাইকে নিয়ে একটি কফি শপে যায় খাওয়ার জন্য। এবং তখন সেখানে আমাদের দেখানো হয় একজন লোককে, যে সেখানে হংডু এবং তার ভাইকে এসে সার্ভ করছিল। এবং আমরা জানতে পারি সে এই কফি শপের মালিক। শিফটে আমাদেরকে সিনিয়ন বুককে দেখানো হয় যে রাস্তা দিয়ে হাঁটছিল, এবং তখন তার সামনে তার অ্যাসিস্ট্যান্ট বা তার বডিগার্ড ইয়োনা চলে আসে এবং তাকে বলতে থাকে যে আমি সেখানে ঢুকেছিলাম কিন্তু আমি সেখানে কাউকেই দেখতে পাইনি। হ্যাঁ, তবে সেখানে একটি ভিআইপি রুম ছিল যেখানে আমি যাওয়ার খুব চেষ্টা করেছি, কিন্তু সেখানে সবাইকে যাওয়ার অনুমতি দেয় না। আমার কাছে মনে হয় সেখানে হয়তো বা তারা লুকিয়ে আছে বা থাকতে পারে। এবং ইয়োনা শিনিওকে জানায় যে যে করেই হোক আমি আজকে থাকার জন্য একটি জায়গার ব্যবস্থা করছি। এবং অপরদিকে আমাদেরকে হংডোকে দেখানো হয় যে সেই রেস্টুরেন্টে বসে অনেক বেশি ড্রিঙ্ক করছিল, এবং পাশাপাশি আমাদেরকে দেখানো হয় যে একই রেস্টুরেন্টে সেই তার মানে হংডোর বয়ফ্রেন্ড এবং তার কলিগ একসাথে কথা বলছিল। হংডোর সন্দেহ হয় এবং সে সেখানে গিয়ে চেক করলে দেখতে পায় যে যে কিনা তার মা বাবার সাথে দেখা করার কথা বলে হংডোর কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিল, সে এখন আরেকটি মেয়েকে নিয়ে ডেটিংয়ে এসেছে। এবং হংডো অনেক বেশি ড্রিঙ্কস করে এবং তাদেরকে দেখে ফেলে, এবং তার কলিগ জানে না যে হংডোর সাথে ছেলেটির সম্পর্ক ছিল। তাই সে হংডোকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং যাবার সময় তাকে বলে যায় যে আমি আর মিস্টার ইয়াং যে এখানে এসেছি তুমি কেউকে বলো না, এটা সিক্রেট রেখো, ঠিক আছে? এবং হংডোর বিয়ে তো হংডোকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে সে সেই মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্য খুবই বেশি ব্যস্ত হয়ে পড়ে। এবং আমাদেরকে দেখানো হয় হংডো অনেক বেশি মাতাল হয়ে যায় এবং সে সেই ছেলেটিকে যে শার্টটি গিফট করেছিল সেটি টানতে থাকে এবং বলতে থাকে আমাকে আমার শার্ট ফেরত দে, তুই আমার শার্ট ফেরত দে, আমার শার্ট খোল খোল বলছি খোল। এবং সে টানাটানি করতে করতে এক পর্যায়ে পড়ে যায়। এবং তখনই আমাদেরকে দেখানো হয় আমাদের মেইন লিড সেখানে চলে আসে এবং হংডুকে বাঁচিয়ে নেয়। এবং আমাদেরকে পরবর্তী সিনে দেখানো হয় যে হংডু সকালবেলা ঘুম থেকে উঠছে এবং হংডুকে দেখানো হয় যে ভাবতে থাকে সে হয়তোবা স্বপ্নে খুব একটা সুন্দর হ্যান্ডসাম ফেয়ারিকে দেখতে পেয়েছে। এবং পরবর্তীতে সে যখন তার অফিসে যায় এবং সবাই জানতে পারে যে তারা দুজন মানে হংডুর বিএফ আর সেই কলিগ মেয়েটি একসাথে ডেটিংয়ে আছে, এবং যা শুনে হংডু খুব বেশি জেলাসি ফিল করে এবং সে সেখানে ক্লিনারের জন্য ক্লিন করতে যায়। এবং তার কলিগ হংডুকে বলতে থাকে তোমার কি রাতের নেশা এখনও শেষ হয়নি, তুমি এখনও উঠবুট বিহেভ করছো। এবং তখন হংডু কিছু বলতেই যাবে তার বয়ফ্রেন্ড সেখান থেকে বাহানা বানিয়ে তাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং সকলকে বলে যে আমি তোমাদেরকে ট্রিট দেবো, আমার সাথে এসো। এবং হংডু বেচারা অফিসে একাই থেকে যায়। এবং পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় ইয়োনা তার মাস্টারের জন্য একটা প্লেস খুঁজে নেয় যেটা প্রাচীন আমলের থাকার জায়গার মতো, যাতে তার কোনো সমস্যা না হয়। যাক, পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় সেই লোকটিকে বা কফি শপ বা বড় রেস্টুরেন্টের ওনারটিকে সে তার বাড়িতে যায়। কাছে একটি বাচ্চা ছেলে দৌড়ে আসে এবং সে তাকে কোলে নেয় এবং তাকে বলে যে তুমি আমার জন্য কি এনেছো। তখন সে তাকে একটি রানিং স্কুটি দেখায় এবং বলে যে আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে কিছু কিনে দেব। তখন সেই ছেলেটিকে সেই স্কুটি গিফট করে। অপরদিকে আমাদেরকে হংডুকে দেখানো হয় যে ফোন করে তার এক্স বিএফকে ডাকে এবং বলে যে তুমি আমাকে কেন ডেকেছো। তখন এক্স বিএফ তাকে তার দেওয়া শার্টটি ফিরিয়ে দেয় এবং বলে যে তুমি এই শার্টের জন্য ওই দিনকে কত বড় হাঙ্গামা করেছিলে, এই নাও তোমার শার্ট। তখন হংডু তাকে বলে যে তুমি আমার সাথে এমনটা করতে লজ্জা পেলে না, তোমার কি একটু বেশি কষ্ট হয়নি? তখন বলে ছেলেটি তাকে বলে যে আমি তোমাকে কখনো পছন্দই করিনি, তোমার শার্টটাও ফেক আর তুমিও আমার জীবনে ফেক, তোমার আমার জীবনে কোনো অস্তিত্ব নেই, তুমি আমার জীবনে একমাত্র মিথ্যা। এবং এটি বলে সে তার শার্টটি দিয়ে সেখান থেকে চলে যায়। বেচারা হংডু খুব বেশি কষ্ট পায় এবং সে তার বাসায় অনেক বেশি ড্রিঙ্কস করে এবং তার ভাই তাকে দেখে বলতে থাকে এই পাগলকে নিয়ে কি করব। যাই হোক, হংডু তার কষ্ট ভোলার জন্য একটি সুপার শপে যায় এবং সেখানে গিয়ে সেখানে থাকা কর্মরত একটি মেয়েকে বলে আমাকে অনেকগুলো বার দেন। এবং তার চেহারার অবস্থার থেকে মেয়েটি অনেক বেশি ভয় পেয়ে যায়। এবং হংডু যখন সব থেকে বিয়ার কিনে তার বাসার দিকে ফিরছিল তখনই সেখানে ইয়নবুক চলে আসে এবং ইয়নবুক হংডুকে দেখে বলে যে আপনার কি আমাকে মনে নেই। তখন ইয়নবুককে দেখে হংডুক বলে তুমি ইয়নবুক না যে ওয়েব কমিক একাডেমিতে পড়তে? ও এটা তুমি তো অনেক বেশি
চেঞ্জ হয়ে গিয়েছো। তখন আমাদের পাস্টের সিন দেখায় যেখানে ওয়েব কমিক একাডেমিতে যেখানে শিনবুক পড়তো, তার ট্র্যাডিশনাল ড্রেস আপের কারণে সে সেখানে অনেক বেশি বুলি হতো এবং সেখানে হংডু টিচার হিসেবে কাজ করত এবং যে কিনা সবসময় ইয়নবুককে এনকারেজ করতো এবং তাকে বলতে থাকতো যে তুমি অবশ্যই বড় হয়ে অনেক কিছু করতে পারবে, তুমি সফলতা অর্জন করতে পারবে। হংডুই একমাত্র ব্যক্তি ছিল যে ইয়নবুককে তার এই হালতে মেনে নিয়েছিল এবং সে বলে যে তুমি অনেক অ্যামেজিং পিপল, তুমি যেরকম আছো সেরকমই থাকার চেষ্টা করবে। সিন প্রেজেন্টে চলে আসে এবং আমরা জানতে পারি ইয়নবুক হংডুকের শিষ্য বা তার স্টুডেন্ট। যাই হোক, দিন পর যেহেতু তার টিচারের সাথে তার দেখা হয়েছে, তাই তার টিচারকে সে একটি ফুলের তোড়া দিয়ে তাকে উপহার দেয় এবং বলে যে তোমাকে অনেক বেশি ধন্যবাদ, কারণ আমি আমার এত বয়স পর্যন্ত এখনও গিফট পাইনি। তখন সে যখন ফিরে তার চেহারা দেখে সে বেশি অনেক ভয় পায় এবং তখন আবারও ইয়নবুক তাকে ধরে ফেলে এবং তখন তার সেদিনের রাতের কথা মনে পড়ে যায় এবং সে ভাবতে থাকে, ও তাহলে সেটা স্বপ্ন ছিল না, সেটা সত্যি সত্যি তুমি ছিলে। তখন আমাদেরকে দেখানো হয় অতিরিক্ত নেশার কারণে যখন সংডু পুরোপুরিভাবে মাতাল হয়ে যায়, সে ইয়নবুককে বলতে থাকে যে তুমি তোমার জামা খোলো, তোমার জামা খোলো, আমাকে দিয়ে দাও। তখন ইয়নবুক তো বুঝতেই পারে না যে সে কি করবে। তখন সে বলতে থাকে যে আমি আপনার জন্য কি করলে আপনি খুশি হবেন। এবং এখানে এই প্রথম পর্বটি শেষ হয়ে যায়। যদি আপনাদের এই পর্বটি ভালো লাগে বা ড্রামাটি ভালো লাগে, তাহলে আপনারা জানাবেন ড্রামাটি কন্টিনিউ করব কিনা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।